যখন আপনার মনে থাকবে সংসদে দাঁড়িয়ে আমার যদ্দূর মনে পড়ে বদরুদ্দোজা চৌধুরী বলেছিলেন যে জামাত শিবিরের এই কাজ, কিন্তু বিএনপি কিন্তু সেটাকে ওন করে নাই, এবং সেটা যে ওন করে নাই সেটা প্রমাণ হচ্ছে 2001, সেটা প্রমাণ হচ্ছে যে 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি, তারপরেও আমি 2012, 13, 14 পর্যন্ত আমি তাই দেখব। আপনি আপনি নির্বাচনী জোট আর দলীয় আদর্শ এক করে ফেললে তো হবে না। ওকে। ম্যাডাম খালেদা জিয়া নিজেও কোনোদিনও তাদেরকে আদর্শিকভাবে কখনোই গ্রহণ করেননি, এটা আমার নিজের কানে শোনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের রাজনীতির দ্বার উন্মুক্ত করেছে, ধর্মীয় রাজনীতির, এটি ঠিক আছে। কারণ বিএনপির রাজনীতিটাই তো এরকম যে আপনি আপনার কথা বলবেন, আপনি আপনার আদর্শ ঠিক হোক ভুল হোক, আপনি আপনার সেটা নিয়েই জনগণের কাছে যাবেন। ইটস আপ টু জনগণ যে তারা আপনাকে একসেপ্ট করছে না রিজেক্ট করছে। বাবুল ভাই, আমি আপনার কাছে আসবো, আমি আপনার কাছে আসবো, কিন্তু আমি একটু ডক্টর মোমেনের কাছে যাই। ডক্টর মোমেন, আমি এই জিনিসটা আপনার কাছে আমার প্রশ্ন না, কিন্তু অনেক দর্শক আপনার কাছে এই বিষয়টা একটু বলতে বলছেন, মানে দর্শকদের এই মতামতটার জন্য মানে আপনার মতামত জানতে চাইছেন। আমি খুবই কুণ্ঠা নিয়েও আপনার কাছে ব্যাপারটা বলে রাখছি, সেটা হচ্ছে সাতক্ষীরা 4 আসনে জামাতে ইসলামের এমপিকে নিয়ে কিছু কথা হচ্ছে। আপনি এটা ইচ্ছা করলে বলতেও পারেন, না বলতে পারেন। আমি আপনার কাছে অরিজিনাল প্রশ্নটা করতে চাই। আরেকজন দর্শকের মন্তব্য একটু পড়ে শোনায়, ওনার নাম সাজু। উনি বলছেন, বিসমিল্লাহ বলে খালেদকে গালি দেওয়া শুরু করলাম, বলে রাখি আমি কোনো দল করি না, খালেদকে দেখলে গালি আসে, বিসমিল্লাহ, খালেদ ভুয়া। ওকে, ঠিক আছে। আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাই সেই প্রশ্নটা হচ্ছে যে ব্যারিস্টার ডক্টর নজিবুর রহমান মোমেন, সেই প্রশ্নটা হচ্ছে যে 24-এর 5 আগস্টের পর ঢাকাস্থ পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে জামাতের শীর্ষ নেতাদের প্রায়ই উঠা বসা দেখছি আমরা। সংসদের বাইরে মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আপনারা কোনো শব্দই করছেন না। কেউ মার্কিন বাণিজ্য চুক্তির সমালোচনা করলে আপনারা এর বিপরীতে ইউনিস সরকারের নানা কৃতিত্ব হাজির করেন। আমাদের সংসদে আমেরিকা ককাস, চীন ককাসে জামাত অংশ নিচ্ছে। সবশেষ 4 জুলাই ঢাকায় মার্কিন দূতাবাসের এক অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান মন্তব্য করেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘদিনের ও পরীক্ষিত বন্ধু। যুক্তরাষ্ট্র আপনাদের বন্ধু, দীর্ঘদিনের, পরীক্ষিত। এই শব্দগুলি আমরা আপনার কাছ থেকে একটু ব্যাখ্যা চাইব। এবং যুক্তরাষ্ট্র যদি আপনাদের বন্ধু হয়, তাহলে ইরান এবং ফিলিস্তিনও কি আপনাদের বন্ধু কিনা, এবং বন্ধুত্বের সংজ্ঞাটা আপনি আসলে কিভাবে দিবেন? জামাত ইসলামের রাজনীতিটাও আমি আসলে একটু বুঝতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি প্রথম যে বিষয়টা উত্থাপন করেছেন, আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়া এটা নিয়ে বিভিন্ন ধরনের কাভারেজ দিচ্ছে। আমরা দেখেছি সাতক্ষীরার আমাদের মাননীয় সংসদ সদস্য যিনি আছেন, তার একটা বিষয় নিয়ে। এক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে। উনি দোষী কি নির্দোষ এই বিষয়ে আমরা অবজার্ভ করছি। উনি যদি দোষী হন, অবশ্যই নৈতিক স্খলনজনিত কোনো যদি প্রমাণ পাওয়া যায়, ওনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের একটা প্রেস রিলিজ অলরেডি এসেছে। এর বাইরে আমরা যে ব্ল্যাকমেইলিং এর বিষয়টা দেখছি, এটা গত 1 মাস আগের ঘটনা, জুনের ঘটনা, কিন্তু 1টা মাস ধরে ওনাকে মেন্টাল টর্চার করা হয়েছে, ব্ল্যাকমেইলিং করা হয়েছে, এবং খুব সম্ভব কোনো একটা বাসা কিংবা অফিস কিংবা হোটেলেও হতে পারে। যে ধরনের ঘটনা আমরা অহরহ দেখি, এই সমস্ত জায়গায় কিছু লোক এরকম ব্ল্যাকমেইলিং করেন। এই গোটা জিনিসটা আমি মনে করি আমাদের পক্ষ থেকে, যেটা মানুষ মাত্র ভুল করতেই পারে, যে যার ভুল অনুযায়ী তিনি ততটুকু খেসারত দেবেন। আমাদের দলের পক্ষ থেকে দলের আমির বারবার বলে এসেছেন, ব্ল্যাকমেইলিং এর প্রসঙ্গটা কোত্থেকে আসতেছে? মানে আমি এখানে দুইজনের একটা অ্যাক্ট দেখতে পাচ্ছি, যদিও এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, এবং যারা এটা সোশ্যাল মিডিয়াতে এই ছবিটি ছড়িয়ে দিচ্ছেন ওই ভদ্র মহিলার মানে পরিচিতি বা মানে কি বলে জানি, মানে তার প্রাইভেসির প্রতি সম্মান না রেখে আমি চরম নিন্দা জানাই। কিন্তু ঘটনা হচ্ছে যে এটাতে ব্ল্যাকমেইলিং এর জায়গাটা আমি ঠিক বুঝতে পারলাম। উনি কিন্তু ক্যাটাগরিক্যালি কাজী নজরুল ইসলাম সাহেব উনি অভিযোগ করেছেন, ওনার একজন ড্রাইভার এই যে ভদ্র মহিলা আছেন তার বাবার বাসায় নাকি এটা হয়েছে। সেখানে এই যে ড্রাইভার এটা করেছে সে নাকি এই ভদ্র মহিলার মামা হন সম্পর্কে, এবং পূর্বশত্রুতার জের ধরে
এরকম ভিডিও করে ওনার কাছ থেকে 1 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন, আরো টাকার দাবি করেছেন, এই কথা কিন্তু বলেছেন। এবং এটা কিন্তু বিভিন্ন হোটেলগুলোতে হয়, এটা আপনিও জানেন সাংবাদিক হিসাবে। জি, আমাদের সেজন্য দেশের যে সেজন্য আবাসিক হোটেলগুলিতে হোটেলগুলো যাওয়ার হয়, সময় হোটেলগুলিতে যাওয়ার সময় আমি সাবধানতা অবশ্যই মানে অবশ্যই এটা সাবধানতা অবলম্বন করতে হবে। এবং এটা এটা আচ্ছা, এটা আমাদের আলোচনার আসলে বিষয় আজকে এইটা না, এইটা নিশ্চয়ই এটা আপনারা না, নিশ্চয়ই exactly। আপনারা এটা আপনি আমাদের নৈতিকভাবে এটা ফরেন পলিসি দেখবেন নিয়ে, যে হ্যাঁ, পরে ফরেন আপনি পলিসি নিয়ে পশ্চিমা কথা কূটনীতিকদের বলেছেন। সঙ্গে আপনার সম্পর্ক, জি right? জি 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 ফরেন পলিসি নিয়ে কথা বলেছেন। হুম। ডক্টর শফিক অবশ্যই এটা বলেছে, পা বেঁধে ফেলা হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে পর্যাপ্ত সেফটি মেকানিজম রাখা হয়নি। এই বিষয়গুলো পার্লামেন্টারি কমিটিতে আসা দরকার, কিন্তু পার্লামেন্টের দুঃখজনক বিষয় এই যে পার্লামেন্টারি কমিটি 2 মাসের যে একটা ছিল, টাইম ছিল, যে সময় এটাকে আবার করা যেত, এটা পার হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত আমাদের ফরেন অন্তত অ্যাফেয়ার্সের কোনো স্থায়ী কমিটি হয়নি। অন্তত 3 মাস আগে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন যে এইটা নোটিশ আকারে উত্থাপনের জন্য 5 জন এমপির স্বাক্ষরের প্রয়োজন হয়। কেউ, অন্য সরকার দল, বিরোধী দল, এনসিপি, কেউই তাকে এই স্বাক্ষর দিচ্ছেন না, এবং কেউই এই ব্যাপারে তারা কোনো অন্তত কথা পক্ষে বলছেন না। উনি আমার সাথে তো ওনার দেখা হয়, উনি আমাকে অ্যাপ্রোচ করেননি। ওকে, আমার পার্টির অন্য কাকে কাকে অ্যাপ্রোচ করেছেন আমি জানি না, কিন্তু ওকে, আমার পার্টির আই এম ওয়ান অফ দ্য ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার ওকে, অ্যাটলিস্ট পার্লামেন্টে। ওকে, এখানে আমাকে করা হয়নি। আপনাকে আর করা। আমাদের ফার্স্ট যে সেশনটা ছিল যখন 2 মাসটা চলে গিয়েছে, সেখানে তো আসলে আমাদের অন্যান্য ইয়ের আহ, আমাদের মেইন কনসার্ন ছিল আমাদের জুলাইয়ের যে বিষয়টা, গণভোটের বিষয়টা, এটা ওইভাবে সেভাবে আসলে উত্থাপন করা হয়নি। কিন্তু এটা আসলে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের জন্য এটা করা উচিত ছিল, আমি মনে করি এটা আমাদের ব্যর্থতা, আমি স্বীকার করছি। ডক্টর মোমেন, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর মোমেন, আমাদের একজন দর্শক আপনার একটা কথার একটু ক্ল্যারিফাই চেয়েছেন, আপনি কি এটা একটু দেখবেন? ওনার নাম মোহাম্মদ Sure. ইমাম হোসেন। উনি বলছেন হোটেলে যাওয়ার সময় আগে এগুলি চেক করে যেতে হবে, কিন্তু এসব অবৈধ কাজ করা যাবে এটা বললো নাকি জামাতের এমপি? খালেদ ভাই প্লিজ এটা একটু জিজ্ঞেস করবেন প্লিজ। না না না, অবশ্যই না, আপনার অবশ্যই না। কথাটা যদি এখানে একটু উনি বলেন যে মানে এই হোটেলের ওই জি 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 জায়গাটুকু যদি এটা আবার একটু বলেন তাহলে। ধরেন আমি কিংবা খালেদ ভাই, আপনি কিংবা বাবুল ভাই, ফর ইনস্ট্যান্স, আমরা যদি বাংলাদেশে কোনো একটা হোটেলে যাই, হুম, হুম, ঠিক আছে, এই যে সমস্ত হোটেলের কথা আমরা আমি বলছি, যেখানে হুম, হয়তো উনি ছিলেন, সাতক্ষীরার মানুষ ঢাকায় এসে গত 2-3 মাস সংসদ চলেছে, অধিকাংশ সংসদ সদস্যই বিএনপির সংসদ দলীয় সদস্যগণ মনে হয় একটু ওয়েল অফ, তারা ভালো হোটেলে থাকতে পেরেছেন। আমাদের সদস্যরা সেরকম ওয়েল অফ না, একটু খারাপ হোটেলে থেকেছেন। এই হোটেলগুলাতে কিন্তু অনেকদিন ধরে অর্গানাইজড ক্রাইম হচ্ছে, এটা আমরা জানি। এবং অনেক বৈধ কাপলি যারা আসছেন তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে। একজন সংসদ সদস্যের রুমে ঢুকে, এটা হোটেল হোক কিংবা কোনো হোক, যেভাবে আমরা দেখলাম একটা ভিডিওতে, যে একেবারে দরজা ধাক্কিয়ে ঢুকে একেবারে ওনাকে হ্যারাস করে, প্রাইভেট পার্সনের, কিন্তু পুলিশ না, কেউ না, সাধারণ জনগণ, সাধারণ লোক এইভাবে যদি হ্যারাস করতে পারেন, আপনি মবের কথা অনেক সময় আপনার টক শোতে শুনি হয়, এইটা তো আসলে খুবই বিগ কনসার্ন, অবশ্যই। যে এইভাবে এইভাবে আমি আইন আমি আমি শৃঙ্খলা আমি বাহিনীর আমি সদস্যরা আমি আটক করতেন। আমি মনে করি যে মানে এটা উনি কি করেছেন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এবং যারা এই কাজটি করেছেন যে তাকে হোটেলের দরজা ধাক্কে, আপনি যেটি বললেন, আমি পুরো ভিডিও আসলে দেখি নাই, এটি খুবই অন্যায় হয়েছে, এটা পাবলিক স্ফেয়ারে আসার মতো ব্যাপার না। তবে ব্ল্যাকমেইল বা এই হোটেলে যাওয়ার ব্যাপারে এইটা নিয়ে আমার আসলে দুই কথা আছে। আমার কাছে ব্ল্যাকমেইল মনে হয় আমি কিন্তু কোনোদিন যাবো না, আপনিও যাবেন না, বাবুল ভাইও যাবেন না। আমার কাছে ব্যাপারটা ব্ল্যাকমেইল মনে হয় না। হাওয়েভার, আমরা একটু আগাই। আমরা ডক্টর মোমেন, আপনাকে ধন্যবাদ। আমি আবার একটু ফজলে খুদা বাবুল জনাব মাননীয় সংসদ সদস্য, আপনার কাছে একটু ফিরে আসি। শরিক দলের সাথে বৈঠক নিয়ে আমি কথা বলছিলাম। শরিক দলের বৈঠকের ক্ষেত্রে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে শরিক দলের সাথে তিনি মানে বিএনপি শরিক দলের সাথে থাকতে চাচ্ছে ঠিকই, কিন্তু শরিক দলকে খুব গুরুত্ব দেওয়া বা গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া সেটি আমরা দেখতে পাচ্ছি না। গতকালও শরিক দলের কেউ কেউ জনাব তারেক রহমানের কাছে বঞ্চনার কথা তুলে ধরেছেন। একইভাবে জনাব ফজলে খুদা, আপনাকে একটু মনে করে যে একইভাবে বিএনপি আওয়ামী লীগ আমলে 14 দলকেও এরকম এক ধরনের ঠুটো জগন্নাথ বানিয়ে রাখা হয়েছিল। এখন হয়তো মানে আমি একটু প্রশ্নটা আরেকটু বলি, এখন হয়তো এইটা বলা হবে যে মন্ত্রীদের মধ্যে তো কেউ কেউ আছেন যারা শরিক দলের, আওয়ামী লীগ আমলেও 2-1টা মন্ত্রী শরিক দলের ছিল, কিন্তু বাস্তবত ওই শরিক দলগুলোর আসলে কোনো ভূমিকা বা কোনো কিছু আমরা কখনো দেখি নাই। আপনার কাছে যেটা মত শুনলাম যে শরিক দলগুলি সম্পর্কে আসলে বিএনপির ধারণাটা কি? খালিদ মহিউদ্দিন ভাই, আপনি একজন
বিচার বিভাগের মানুষ ছিলেন। না না না, বিচার বিভাগের না, সেখান থেকে প্রশাসন এসছেন। বিভাগের, প্রশাসন বিভাগের, সরি, প্রশাসনের প্রশাসন। ম্যাজিস্ট্রেট ছিলেন আর কি। জি, আপনারা আসলে বিচারকই, জি, আমাদের সময় এসিল্যান্ডরা বিচার করে। আমাদের সময় বিচার বিভাগ আলাদা হয় নাই, সেজন্য আমরা ম্যাজিস্ট্রেট ছিলাম, এখনকার মতো এক্সিকিউটিভ Judicial ম্যাজিস্ট্রেট না, power ছিল। ম্যাজিস্ট্রেট ছিলাম। জি, তো আপনার অভিজ্ঞতা, আপনার সাংবাদিকতা, আপনি অনেক কিছু জানেন। কিন্তু এইটাও আপনি নিশ্চয়ই জানেন যে যখন একটা দল ক্ষমতায় আসে, সেই দলের মানে আপনি কতজনকে দিতে পারেন, আপনি দিতে পাওয়ার তো সংখ্যা কম, কিন্তু আপনার দল যখন আন্দোলনে থাকে তখন কিন্তু সবাই কিন্তু সেখানে থাকে। এখন বিষয় সেটা হচ্ছে যে আপনার এই যেটা শরিক দলের বঞ্চনার কথাটা আগে বলি। আপনি দেখেছেন যে শরিক দল থেকে মন্ত্রী করা হয়েছে 2 জনকে, শরিক দল থেকে একজনকে রাজনৈতিক উপদেষ্টাও করা হলো, উনি পরে যদিও শরিক থেকে সরে এসে আসলেন। না, তারা পিএম এর উনি, হ্যাঁ বিএনপি, এখন বিএনপি, হ্যাঁ। তারপর সাকিব ভাই তো তার একটা রাজনৈতিক দল ছিল। সো আমরা কিন্তু খেজুর গাছ মার্কা, যেটা জমিয়তে উলামায়ে দল, যেটা ওখানে কিন্তু আমরা ওনাদেরকে 5টা সিট দিয়েছিলাম। তো কাজে শরিকদেরকে যথেষ্ট শ্রদ্ধা সম্মান করা হয় এবং তারা সেটা পাবে। এবং আমরা যারা বিএনপিতে যারা থাকেন, আমার মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি ন্যায় বিচারে উনি বিশ্বাস করেন। পক্ষপাতিত্ব ওনার মাধ্যমে হওয়ার কথা নয়, সেটা আমি নিজে জ্বলন্ত প্রমাণ। যিনি জীবনেও পার্টি অফিসে বা কোনো নেতার দ্বারে যায়নি, কিন্তু উনি আমাকে মনোনীত করেছেন। সো আমার মনে হয়েছে তারা সম্মানিত হবেন। এবং এই ডিনারটা হয়তো আরেকটু আগে হওয়া উচিত ছিল, কিন্তু আপনি জানেন যে কন্টিনিউয়াস পার্লামেন্ট গেল, ঈদ গেল, রোজা গেল, এই কারণে হয়তো তারা এখন বসেছে। সো এইটার মধ্যে তারা বঞ্চনার কথা বলবেনই, কারণ ওনার কাছে সকল দায়িত্ব ওনার কাছে। সো বলে যদি কিছু পাওয়া যায়, আমাদের বাঙালিরা তো আপনি জানেন যে আমিও দল করি, আমার সাথেও ভাই এতগুলা রাজনৈতিক দল, বিএনপি, যুব দল, ছাত্র দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, স্বেচ্ছাসেবক দল, এবং সেটা ওয়ার্ডেরও কমিটি আছে। তো আপনি কত লোককে মূল্যায়ন করবেন? বাবুল ভাই, আমাদের একটু বুঝার অসুবিধা হয় কোথায়, আমি আপনাকে একটু বলি। জনাব তারেক রহমান বলছেন যে জুলাই প্রতিশ্রুতি, আমি যদি এইভাবেই বলি, জুলাই প্রতিশ্রুতি সবই অক্ষরে অক্ষরে পালন করা হবে। অন্যদিকে আপনাদের দলের অন্য গুরুত্বপূর্ণরা, আপনি সংসদে থাকছেন, আপনাকে দেখছি যে যিনি বলছেন, অর্থাৎ সালাউদ্দিন ভাইকেও আপনি দেখতে পাচ্ছেন সরাসরি। মোমেন ভাইও সরাসরি দেখতেছেন, কারণ আমরা সংসদ দেখি এখন, এবং অনেক সময় মোমেন ভাই যে চমৎকার করে হাসেন, সেরকম হাসতেছেন, আপনিও এরকম চমৎকার করে হাসেন, এরকম করে হাসতেছেন, সেটাও দেখি মাঝে মাঝে। তো উনি কি বলতেছেন যে আমি তো বাধ্য হয়ে এটার মধ্যে গেছি, নাহলে ইলেকশনটা পিছায় যাইতো, আমাকে এইটা করা হচ্ছে। আসলে কোনটা আমরা মানবো? মানে এটা কি জুলাইয়ের প্রতিশ্রুতিগুলা সেগুলো অক্ষরে অক্ষরে পালন করা হবে, নাকি সালাউদ্দিন সাহেবের মতো এই যে মানে বাংলা ভাষায় বলি, আমার আর আপনার একই সমান সময়ে যে বাটে পইরা আপনারা হজম করছেন? দেখুন, আপনি বলবার পর আমি আপনাকে একটা জিনিস মনে করায় দিতে চাই। এটা দেন। হচ্ছে গণভোটের যে ব্যালট পেপার ছিল, আমি নিশ্চয়ই আপনি সেটা পড়েছেন, এবং আপনি 4টা ধারাই পড়েছেন আমি নিশ্চিত। আপনি দেখবেন গতে যে দেখবেন একটা কথা আছে যে যেগুলা ঐক্যমত হয়েছে 30টি রাজনৈতিক দল, সেগুলো অবশ্যই বাস্তবায়ন হবে। আবার বলছে যে যেগুলো অন্যান্য রাজনৈতিক দল তাদের প্রতিশ্রুতি। তাহলে আমি কোনটা মানবো? এখন লেটস টক দ্যাট। আমি পলিটিক্যাল লোক না, আমারও তো একটা ভোট আছে, তাই না? আমি যখন ভোট দিতে গিয়েছি, এই 4টা শুনে পড়ে আমি বুঝিনি। ভালো কথা। তারেক সাহেব আমাদেরকে ভোট দিতে বললেন কেন? তারেক সাহেব আমাদের ভোট দিতে বললেন কেন এক সপ্তাহ আগে? তারেক সাহেব শুড বি ম্যান এনাফ টু টেল আস যে আপনারা এটা বুঝিনা, আপনারা এটা বাদ দেন, তখন বলছেন কেন? লেট মি ক্লোজ দিস লাইন। জি, আমার লাইনটা ক্লোজ করুন। জি, লাইনটা ক্লোজ করেন। আমি ওই জায়গাতেই আসছি। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে বইরা আমি কোনো ডিসিশন নিতে পারতেছিলাম না এজ এ ভোটার। ফাইনাল ডিসিশন আমার কি, নো, আওয়ার লিডার হ্যাজ সেড লেটস ভোট ফর দিস। আপনি নিজেও যদি পড়েন তাহলে দেখবেন এটা যে দল দায়িত্বে আসবে তারা তাদের মতো করে করবে। এই যে জিনিসটা, তো উনি তো ঠিকই বলেছেন, তারেক রহমানও ঠিক বলেছেন, এবং সালাউদ্দিন আহমেদও ঠিকই বলেছেন। কারণ আমরা যদি এটাতে রাজি না হইতাম, এই তো 5 বছর 7 বছর 10 বছর ওনারা কি সব ইনকিলাব, নতুন নতুন শব্দের আমদানি দেশে হয়ে গেল। আমরা সব ফার্সি আরবি শব্দ নিয়ে আমরা চলা শুরু করলাম। হ্যাঁ,
যেখানে আমরা বিচার শব্দ আছে বাংলায় আমরা বলি, ন্যায় বিচার বলি, সেখানে ইনসাফ চলে আসলো। আরে ভাই, এই দেখতে দেখতে আমার মনে হইলো নরেন বিশ্বাস যদি বেঁচে থাকতেন, উনি হয়তো আবার সুইসাইড করতেন, নরেন বিশ্বাস স্যার, যে এ কোন বাংলা আমরা শুনছি আজকে। তো এমন একটা সময়ে এসে আপনাকে তো দেশটাকে তো ডেমোক্রেটিক দিকে নিয়ে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন লেটস ভোট ফর দিস, এবং আমরা আসলেও তো গণভোটের মানে আপনারা পক্ষে, ভয় পাইলেন এবং আমরা সত্যি আপনারা তখন গণভোটে ভয় পাইলেন? অক্ষরে পালন, আপনারা তখন আমরা ভয় পাইলেন? ভয় পাইনি। আপনারা আমরা ভাবলেন ভয় ইলেকশন পাইনি। দিবে না, ওরা রয়ে যাবে, বলেন। ইনকিলাব ইনসাফ এগুলি হবে, এইসব ভয় আপনারা পাইলেন? বলেন। কারণ জনগণ বলেন। আপনাদের সাথে নাই। জি, হ্যাঁ, আমরা আসলেও ভয় পাই। আমরা ভয় পাই কোনটাকে জানেন? আমরা ভয় পাই ওই সময় ভয় বিচারিতা। পাইছেন কিনা বলেন। আমরা ভয় পাই, আমরা এখনকার কথা বাদ ইসলামকে দেন। ভয় পাই এখন না। তো ভয় নাই, ওই আমার সময় ভয় পাইছেন কিনা বলেন। কোন সময়? ওই যে আপনারা বললেন যে শোনেন, আমি ইনকিলাব ফজলে ইনসাফ হুদা এগুলি তো ভাই দেখে দেখে। ফাসিস্ট। শোনেন, আমি ফজলে হুদা তো ফাসিস্ট আমলের সময় টিভিতে টকশো করেও তো পালাইছি। আমি রাজপথের লোক, আমি জুলাইয়ে কন্টিনিউয়াসলি বাউল ভাই, আপনি আর বিএনপি মিলাই ফেলেন না বাউল ভাই, আমি আপনাকে জানি। আমরাই বিএনপি, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানই আমাদের নির্দেশক। ওকে ফাইন, ফ্যান্টাস্টিক। তাহলে আপনারা ভোট দিতে তারেক সাহেব বলল, কারণ আপনারা ইনকিলাব ইনসাফ এইসব সেসব দেখা ভাবলেন গণভোটটা হয়ে যাক, যেহেতু যদিও আমিও কিছু বুঝতেছি না, আপনিও কিছু বুঝতেছেন না, ভোট টোট হয়ে যাক, আমরা কোনো মতে পাস টাস করে আসি। ব্যাপারটা কি এরকম? না, এরকম না, কিরকম একদম বলেন? এরকম ক্লিয়ার তাহলে কাট কিরকম বিষয় না। বলেন? বিষয় কিরকম এরকম, বলেন? গণভোটটা আমরা চেয়েছিলাম যে গণভোটটা হোক, কারণ আমরা যে জুলাই সনদটা যে আমরা এগ্রি করলাম, এই জুলাই সনদটাকে আমাদেরকে অবশ্যই এখানে আমাদের একটা মানে একটা লিগ্যাল একটা দরকার, ভিত্তি দরকার। এইটার জন্য আমাদের গণভোটটা খুবই দরকার ছিল, এবং সেই জন্য আমরা গণভোটে হ্যাঁ ভোট দিতে বলেছি। কিন্তু সেই সাথে এই গণভোট বলেন, এই খিচুড়ি গুলো বলেন, এটা তো অনেক রকমের। এই খিচুড়ি শুধু ওই আপনার মানে এটা শুধুমাত্র এমন নয় যেটা মসুর ডাল দিয়ে খিচুড়ি করা হয়েছে। এখানে মসুর, মুগ সব দিয়ে খিচুড়িটা বানানো হয়েছে। কিন্তু এইখান থেকে জনগণকে উত্তরণ তো ঘটাতে হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। তো আপনি তো জানেন যে আমাদের চারিপাশে কি অবস্থা। ভারত তো শুধু বলে, জামাত তো শুধু ভারত বিরোধিতা বলে, জামাত তো মুখে বলে একটা, করে আর একটা। জামাত ককাশে যাবে, জামাত ওই বল ভাই, জামাতের কথা থাক, আপনারা মুখে আর মনে সব এক কথাই বলেন, কিন্তু আমি আপনার কথাই আপনি মানে মাফ করবেন, আপনি আমার ইউনিভার্সিটি বড় ভাই, মানে অবৈধেন যদি বলি, আপনার মুখে আমি 4 রকমের কথা শুনলাম। বিএনপির 3 দলের 3 নেতার কাছে তো 6 রকম কথা শুনি সব সময়। আপনার এখন বলাতেও আপনি প্লিজ আবার একটু দেখবেন, আপনার কথাও সব একরকম ছিল কিনা আমি জানি না। একরকমই ছিল, দর্শক একরকমই ছিল। আচ্ছা, আমার বোঝার মানে সীমাবদ্ধতা। আমরা এগুলো বিতর্ক করতে যে কইতাম যে বিরোধী দলের নেতা বোধহয় তার স্ববিরোধিতা করছেন এই বক্তব্যের মাধ্যমে। আমি ওইটা বলছি না, আমরা আমাদের কথাগুলো কোনো একরকম কথা বলতেছেন না, স্ববিরোধিতা না। খালিদ ভাই, আমরা রাজনীতি করে বড় হওয়া তো, এবং পোর খাওয়ার রাস্তাঘাটের লোক। আমরা বিএনপিটা বুঝে করি, আমরা বিএনপিকে জেনেই করি। বিএনপির পথ, রথ সবকিছুই বিএনপির শুরু থেকে আজ পর্যন্ত একই টাইপের আছে। এখানে কোনো কিন্তু অথবা নতুবা, মানে আপনারা খুবই মৌলবাদী এবং ফান্ডামেন্টাল দল, তাই তো? মানে আপনারা মূল থেকে সরেন নাই? আমরা মূল থেকে সরিনি না। আমাদের মূল কি ছিল? আমরা ছিলাম হচ্ছে মধ্যপন্থী, এখনো মধ্যপন্থী। আমরা আগেও ছিলাম ডানের বামে, এখনো আছি বামের ডানে। কাজে এইখানে আমাদের কোনো বিএনপির কোনো চেঞ্জ আসেনি এখন পর্যন্ত। ফেয়ার এনাফ। আমি বাউল ভাই আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর মোমেনের কাছে আসি। ডক্টর মোমেন, জাতীয় নির্বাচনের প্রচারের সময় থেকে হেফাজতের আমির জামায়াতকে ভোট না দিতে বারবার আহ্বান জানিয়েছেন। এমনকি আমার স্মৃতি যদি আমার সাথে প্রতারণা না করে, কারণ এটা লেখা নাই, আমার বেশি কিছু মনে থাকে না, আমি লেখা দেখে দেখে পড়ে। অনেকে আবার বলে যে আপনি তো সবই দেখে দেখে পড়েন, আসলে আমার মনে থাকে না। কিন্তু আমার যদ্দূর মনে পড়ছে, যদ্দূরের মধ্যে জামায়াতের আমির এরকম বলছিলেন যে জামাতে ইসলামীকে ভোট, হেফাজতের আমির এরকম বলছিলেন জামাতে ইসলামীকে ভোট দেওয়া বড় ধরনের গুনাহ, বা আরো একটা বড় কথা বলছিলেন, আমি একদম শিওর না হয়ে আসে যেন আমি বলতেছি না। এখন সেই হেফাজতের উদ্যোগেই নতুন একটা ইসলামপন্থী জোট তৈরি করা হইতেছে। এর মধ্যে জামাতের নেতৃত্বে থাকা 11 দলীয় জোটে ভাঙন তৈরি হইতে পারে, কওমি ধারাগুলি বেরিয়ে আসতে পারে। এইটার কারণটা কি বলে আপনি মনে করেন? হেফাজতে ইসলামীর ইসলামিক রাষ্ট্রের ধারণা
এবং জামায়াতে ইসলামীর ইসলামিক বন্দোবস্তের ধারণা কেন আলাদা, বা কোথায় আলাদা, বা কোথায় জায়গাটা হইতেছে? আমি ডক্টর মোমেন, আপনি আমাকে যদি বিশ্বাস করেন তাহলে আমি বলতে পারি, আমি অন্যান্য ইসলামিক দলের নেতাদের সাথে ক্যামেরার বাইরে এবং ক্যামেরার পেছনে কথা বলে যেটা জানছি, তারা আপনাদের একেবারেই ইসলামিক দল মনে করেন না, এবং তারা মনে করেন না যে আপনাদের সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক রয়েছে। আপনি আমার কথাটা কোট আনকোট ধরতে পারেন, আমি নামটা বলতেছি না, আপনি হয়তো জানেন এই কথা, আপনি নিশ্চয়ই শুনেছেন। আপনি একটু যদি মন্তব্য করেন যে আপনারা কোথায় অন্য দলগুলি থেকে আসলে আলাদা, ইসলামী দলগুলি থেকে। ধন্যবাদ আপনাকে। তার আগে এই যে কিছু যে ডিসকাশন হচ্ছিল খুব ইন্টারেস্টিং, এটা নিয়ে একটু জি প্লিজ আলোকপাত প্লিজ করি। প্লিজ প্লিজ বলেন। এই যে বলছিল যে বিএনপি ডানেরও বামে, বামেরও ডানে, ওনারা ঠিক আছে, একই রাস্তায় আছে। আসলে আপনি যেভাবে কারেক্টলি ধরেছেন এটাই ঠিক, যে বিএনপি এত বেশি রং বদলায়। আপনার একই সাথে বলছে ওনারা ৭১-এর চেতনা ধারণ করেন, আবার ওনারা নাকি শাহ মুয়াজ্জেম যিনি মুসলিম লীগ ডিসলভ করে বিএনপিতে যোগ দিয়েছিলেন, ওনাকেও ধারণ করেন। আবার ডক্টর মোমেন, এই কথা জামাতে ইসলামীর সাথে সমানভাবে প্রযোজ্য। জামাত ইসলামীর কোনো অসুবিধা হয় না আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলন করতে, জামাত ইসলামের কোনো অসুবিধা হয় না এরশাদ সাহেবের সাথে, এরশাদ সাহেবের ইলেকশনে যাইতে, জামাত ইসলামের কোনো অসুবিধা হয় না বিএনপির সাথে যুগপত নির্বাচনে সরকারে যাইতে। জি, জামাত ইসলামের একটু অসুবিধা হয় না। শোনেন, আমরা কি কখনো আওয়ামী লীগকে 71 নিয়ে বলেছি যে আওয়ামী লীগের এটা সমস্যা ওটা সমস্যা? আওয়ামী লীগের সাথে আমরা কি পরিপ্রেক্ষিতে আন্দোলন বলছেন যে আওয়ামী লীগ আসলে ভারতের সাথে মিলা স্বাধীনতার চুক্তি, স্বাধীনতার প্রকৃত মানে ভুলাই দিছে? আপনারা বলছেন আওয়ামী লীগ ৭১ সালে এটা করছে মুসলমানদের স্বার্থ না দেখা হিন্দুদের স্বার্থ দেখার জন্য। আপনারা পত্রিকায় মুসলমান আর হিন্দুদের বিষয়টা আসে না। বলছেন ৭১ সালে বলছেন, ভাই বলছেন কি বলছে বলেন, আপনি কোট করেন। বলছেন যে আমাদের মুসলমানদের উচিত এই বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে আগায় আসা। আপনাদের ছাত্র শাখা বলছেন তো, আপনাদের ছাত্র শাখা কয়েকদিন আগে পাকিস্তান সাপোর্ট করে আপনাদের ছাত্র শাখা গিয়ে বলে আসছে মুক্তিযোদ্ধা গুন্ডক বাহিনী। কি বলে আসছে? মুক্তিযোদ্ধা গুন্ডক বাহিনী। আমি অত এটা বলছি, কে বলছে? মুক্তিযোদ্ধা গুন্ড বাহিনী মুক্তিযোদ্ধা। কে বলছে এটা? কে বলছে? আপনাদের ছাত্র দল যে আছে ইসলামিক, এক্স্যাক্টলি কে? আপনাদের ছাত্র শিবিরের কে পাকিস্তান সফর করছে এই কিছুদিন আগে? আমি তো জানি, আপনি তো কোট করলেন, আপনি বলেন না। আমার কোট করা লাগবে না, তাহলে আপনি কি বলেন যে বলেন না কারেক্ট পাইছেন? বলে কি বলেন? আই ক্যান চ্যালেঞ্জ ইউ যে উনি এটা বলেন। উনি কে? নুরুল ইসলাম সাদ্দাম। কে বলছে তাহলে এটা? সে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। এটা কে বলছে? আমি তো ফার্স্ট শুনলাম আপনার কাছ থেকে। আচ্ছা, আমি কথাটা বলি। জি, আপনি ফার্স্ট হলে আমার কিছু বলার নাই, আপনার কথা আমাকে মানতেই হবে। আচ্ছা শোনেন, 96 আমরা 80-র দশকে বিএনপির সাথে মিলে, বিএনপি এবং আওয়ামী লীগের সাথে মিলে এরশাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করেছি। আমরা কখনোই বলি না এটা আদর্শিক কিংবা আদর্শিক না। আমাদের লক্ষ্য ছিল স্বৈরাচারের পতন, কেয়ারটেকার গভর্নমেন্টের প্রতিষ্ঠা। দ্যাট ওয়াজ এস্টাবলিশড। এবং আপনার 90 ওই যে বাবুল ভাই বললেন যে এরপর 86-তে আবার নির্বাচনেও গেছে। আমি বলি তো বাবুল ভাই, আপনি বলার সময় উনি বলেন নাই। আচ্ছা, আর বলি, শেষ করি। আপনার আমরা 90-এর দশকে 86টা পার হয়ে আসেন ডক্টর মোমেন। 86তে ইলেকশনে যে গেলেন, 86তে ইলেকশনে গিয়েছি, আমরা তো মানা করি নাই। কেন? 86তে সবারই ইলেকশনে যাওয়ার কথা ছিল, অ্যাজ পার্ট অফ দা। ইলেকশনে যাওয়া ভুল হয়েছে নাকি ইলেকশনে পার্ট নেওয়াটা ঠিক হয়েছে? ইলেকশনে যাওয়াটা আমি বলবো না ভুল হয়েছে, কারণ আপনারা এবং আওয়ামী লীগ ঠিক ছিলেন, বিএনপি ভুল ছিল। এটা আপনার একটা ঐতিহাসিক বিষয়। এটা নিয়ে আমি যেটা বলছি যেটা হয়েছে, 86-এ আমরা ইলেকশনে অংশ নিয়েছি, আমাদের 10 জন সংসদ সদস্য ছিল, বিএনপি আওয়ামী লীগ একটু বেশি ছিল। আমরা পদত্যাগ করার কারণে 88-এ কিন্তু আবার ইলেকশন হয়েছে। আপনারা আওয়ামী লীগ পদত্যাগ করার কারণে, আওয়ামী লীগের নেতৃত্বে আপনারা পদত্যাগ করেছেন, সেটা বলেন। বিএনপিও তো পদত্যাগ করেছে, তাই না? না, বিএনপি তো যাই নাই, পদত্যাগ কেমনে করবে? বিএনপি তো যায় নাই। আওয়ামী লীগ এবং জামাত পদত্যাগ করেছে, ঠিক আছে? সে সময় আওয়ামী লীগের নেতৃত্বে জামাত পদত্যাগ করেছে। আচ্ছা, আমরা কি তখন আওয়ামী লীগ নেতৃত্বে কোনো অ্যালায়েন্সের সদস্য ছিলাম? আওয়ামী লীগ সংসদের বিরোধী দলের নেতা ছিল। আপনার সেই সময় 3 দলীয় জোট, তিনটা জোট ছিল। একটা ছিল বিএনপির, একটা ছিল আওয়ামী লীগের, আর একটা ছিল আরেকটা বলে সংসদে। না, রাস্তা সংসদে তো আমাদের সাথে আওয়ামী লীগের কোনো জোট ছিল না। আমাদের সংসদীয় দল ছিল, আওয়ামী লীগের আলাদা সংসদীয় দল ছিল। অন্তত দুইটা ওয়াকআউট আপনারা একসাথে করছেন।
হ্যাঁ করছে একসাথে, বিরোধী দল তো একসাথে করতেই পারে। আওয়ামী আমি লীগ সেই করেছে, আমরাও ব্র্যাকেটটাই করেছি। করতেছি, সেই ব্র্যাকেটটাই বলতেছি। এটা কোনো জোট ছিল না, কোনো আদর্শিক কিছুই ছিল না। এরপরে আমরা বিএনপির যে দ্বিচারিতার কথা আমি বলছিলাম, হুম, আপনি দেখেন 90-এর দশকে আমরা আন্দোলন করেছি, এটা ওনারা মেনশন করছেন। হুম, আবার একই সাথে কি দাবিতে আন্দোলন করেছি এটা কিন্তু বলে না। কেয়ারটেকার দাবিতে আন্দোলন করেছি। বিএনপি সে সময় বলেছিল কেয়ারটেকার যে সরকারের যে নোশনটা, ধারণাটা, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না। হুম, এবং এটাকে তারা ক্যাটাগরিক্যালি অস্বীকার করেছিল, বলেছিল কেয়ারটেকারের নাম মুখে আনবে না। হুম। পরবর্তীতে ওনারাই 96 সালে নাকে খত দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্টের জন্যই ইলেকশন করে একটা বিল পাশ করে আবার পার্লামেন্ট ডিসলভ করলেন। এখন ওনারা কেয়ারটেকারের ফুল ক্রেডিট নিতে চান, কিন্তু এটার জন্য যে আন্দোলন হয়েছে সেটার জন্য আবার জামাতকে দোষারোপ করেন। এরপরে 2001 সালে আমরা একসাথে জোট করলাম। কেন? সেক্ষেত্রে আমাদের 2001 সালে কেন জোট করলাম? ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী এটা একটা জোট ছিল, এবং এটার মূল ভিত্তি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ। আমরা মনে করেছিলাম ভারতীয় আধিপত্যবাদ থেকে যদি দেশকে রক্ষা করতে হয় ডক্টর মোমেন, তাহলে এই ডক্টর একটা মোমেন, জোট আমি করতে আপনাকে হবে। একটু স্মরণ করাই দিই, আপনারা ভারতীয় আধিপত্যবাদ যদি জোটের বিষয় থাকে, ক্ষমতায় নেওয়ার 1 মাসের মধ্যে সাইফুর রহমান বিবিআনার গ্যাস আর ইয়ার গ্যাস দিল্লিতে পুরোটা রপ্তানি করতে চাইছে এবং বলছে মাটির নিচে গ্যাস রেখা লাভ কি। আপনাদের সরকার, আপনাদের 2 জন জামাতে ইসলামের 2 জন নেতা তখন ওই সরকারের মন্ত্রী, তারা একবারের জন্য জি। সেটার বিরোধিতা করছেন আমরা শুনি নাই। আপনারা তো শুনবেন না, সেই সময় আমরা বিরোধিতা করেছিলাম করেন বলেই নাই, তো এটা হয়। করেন এটা নাই হয়েছিল। বিরোধিতা। আচ্ছা, এটা হয়েছিল, করেন এটা কি নাই হয়েছিল? বিরোধিতা, হয়েছিল। হয় নাই শেখ বিবিআনার হাসিনার জন্য, গ্যাস- না, হয় না, নাই শেখ হাসিনার জন্য, হয় নাই বাম দলগুলির জন্য। ভাই খালেদ ভাই, রপ্তানি করে নাই বিএনপির সরকার, আর ক্রেডিটটা দিলেন আপনি আওয়ামী লীগকে। না না, এটা কি ফেয়ার হলো? কারণ হচ্ছে যে আওয়ামী লীগের নেতৃত্বে এবং গণতান্ত্রিক অন্য ঐক্য, এই যে আজকে জুনায়েদ সাকি, ওদের নেতৃত্বে সেটা আটকানো হয়েছিল। শেখ হাসিনা বলছিল না, না, যে না, ভারতে না, গ্যাস না, যাওয়ার আগে এটা- আমার এটা রক্ত যাবে। misconstruction, এটা মিসকনস্ট্রাকশন। এটা কোথায় মিসকনস্ট্রাকশন ভাই? আপনি বলেন সাইফুর রহমান আচ্ছা, বলছিল আপনি কিনা? বলেন, আপনি আপনি বলেন, আমাকে আচ্ছা, বলেন ওই সাইফুর সময় রহমান আপনি বলছিল আমার কিনা সাথে মাটির বসে নিচে গ্যাস থেকে লাভ কি সাইফুর আমরা রহমান ভারতে এটা অবশ্যই পাঠাবো? বলছিল, সাইফুর রহমান অবশ্যই বলেছিল, আমরা বিরোধিতা করেছিলাম ভিতরের থেকে। না, কোনো শুধু বিরোধিতা, ওইটার বিরুদ্ধে আমরা একটা করিনি। বিরোধিতা না, আমি সংসদে আপনাকে করেন নাই। আরো information ডক্টর দিই। মোমেন, আপনি বোধহয় বিদেশে আপনাকে ছিলেন। আমি- ডক্টর মোমেন, আপনি বোধহয় আমি বিদেশে আরো- ছিলেন। না না না, আমি বিদেশে ছিলাম না। আমি 2001 সাল থেকে বাইরে পড়াশোনা করেছি, ঠিক আছে। ডক্টর মোমেন, আপনি কি আমাকে একটা ডেট বলতে পারবেন? এক- আমি কি ওই যে লাইব্রেরি থেকে বই আনায় দেখবো আপনারা কবে প্রতিবাদ করেছেন? কোন পত্রপত্রিকায় কি ছাপা হয়েছে? আচ্ছা ঠিক আছে, আপনাকে আপনাকে আমি বলছি, জি বলেন। এখনো এটা সাক্ষী আছে। আপনি মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক আছে, ওনাকে জিজ্ঞেস করতে পারেন। ইন্ডিয়াতে শুধুমাত্র মাহমুদুর রহমান সাহেবকে তো বাধ্য করা হয়েছিল টাটা থেকে আচ্ছা ভাইয়া, বিনিয়োগ আমাকে- নিয়ে 1 টাকা আমাকে- দিয়া ওইখানে স্টিল মিল করার আমাকে জন্য। বলতে দেন, আমাকে বলতে দেন, জি, এরপর বলেন। আপনি ওনাকে জিজ্ঞেস করেন, ভেরিফাই বলেন। করেন। সেই সময় শুধু গ্যাস রপ্তানি না, অনেক বিষয়ের ক্ষেত্রে ইন্ডিয়ার পক্ষে বিএনপির মধ্যে লবিং ছিল। আপনারা জানেন, আমি নাম বলতে পারি কিন্তু নাম বলছি না, আমাকে শেষ করতে দেন, 1 মিনিট বলতে দেন আমাকে। জি, সেই সময় আপনার ইন্ডিয়ার টাটা কোম্পানি তাদেরকে গ্যাস সাপ্লাইয়ের গ্যারান্টি দিয়ে বাংলাদেশে কারখানা করার জন্য একটা লবিং চলছিল। আমার শহীদ পিতা মওলানা মতিউর রহমান নিজে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, সেই সময় ওনাকে বলা হয়েছিল এটা যদি আপনারা কনসেন্ট না দেন তাহলে তো সবাই বলবে আপনাদের কারণে এটা হলো না। তারপরে তিনি কনসেন্ট দেয় নাই, বলছেন যে বাংলাদেশের গ্যাসের ইজারা ডক্টর মোমেন, আমি একটা কথা বলি। কোম্পানিকে দেওয়া ডক্টর হবে মোমেন, না। আমি একটা আমি কথা বলছি, আমি বলি। শেষ করতে দেন, এই শেষ করতে দেন। টাটার active টাটার participation স্টিল ছিল, মিলের কিন্তু জন্য আমরা গ্যাস NRC দেওয়ার চাই জন্য নাই, তখন উনি জ্বালানি আমরা উপমন্ত্রী NRC চাই মাহমুদুর নাই রহমান বলেই সাহেব এগুলো আমাদেরকে publicly সংবাদ করে সম্মেলন ডেকে কথা বলছেন তিনি। আমি রিপোর্টার হিসাবে উনার সংবাদ সম্মেলন কভার করছি তো। মাহমুদুর রহমান সাহেব জি, বলছেন যে বলেন। কেন টাটার গ্যাস দিতে হবে। এখানের মধ্যে মতিউর রহমান নিজামী সাহেব যদি কোনো ধরনের বিপক্ষে কথা বললে থাকতেন, ট্রাস্ট ইউ মি, আমরা এটা সবার আগে জানতাম। বিকজ আমরা আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, জি। আপনি মাহমুদুর রহমান সাহেবকে আনেন, আমাকে আনেন, আমি জিজ্ঞেস করবো ওনাকে এই কথা উনি বলছিলেন কিনা। মাহমুদুর রহমান সাহেব যে এই কথা বলছিলেন আমার যে নিজের টাটার মুখে শোনা, আমার নিজের মুখে শোনা, আমার নিজের মুখে কে শোনা, আমার বলছিল, বাবার কারে, কাছ কে থেকে। কাকে বলছিল আপনি বলেন তো? এটা মানে মাহমুদুর রহমান সাহেব সাহেব- নজিবুর রহমান মাহমুদুর রহমান সাহেব মতিউর রহমান নিজামী সাহেবকে বলছিলেন? না, আমি তো সেটা বলি নাই। তো কোনটা ওনাদেরকে বলছেন? জামাতকে বলা হয়েছিল, জামাতকে ক্যাটাগরি জামাত বলতে কি? জামাতের সভাপতিকে মতিউর রহমান নিজামী তো আমি বলছি মতিউর রহমান নিজামী, উনি তো ছিলেন ক্যাবিনেটে, ওনাকেই বলা হয়েছিল। কে বলছিল? যদি আপনার কে? কে বলছিল এটা তো আমি বলবো না, আপনি মাহমুদুর রহমান সাহেবকে আনেন, আমি ওনার সামনেই বলবো। ওনাকে ক্যাটাগরিক্যালি বলা হয়েছিল যদি টাটার এই বিনিয়োগটা ফিরে যায় দোষ হবে আপনাদের, এবং সেখানে সবকিছু কিন্তু রেডি এই ছিল। কথা কি মাহমুদুর রহমান আমি যে- সাহেব বলছিল মতিউর রহমান নিজামী সাহেবকে? না আমি না মাহমুদুর রহমান সাহেবের কথা আমি বলিনি। কারণ মাহমুদুর রহমান সাহেব সাহেবের কথা তখন বলছি। মাহমুদুর রহমান সাহেব ছিল এইটার বিনিয়োগ সবচেয়ে বড় বোর্ডের চেয়ারম্যান। সাপোর্টার। মাহমুদুর রহমান সাহেব হচ্ছে মাহমুদুর রহমান এইটার- সাহেব টাটার সবচেয়ে বড় সাপোর্টার ছিল হ্যাঁ, না কিসের? হ্যাঁ এক্স্যাক্টলি। কারণ জ্বালানি আপনি উপমন্ত্রী, হ্যাঁ মাহমুদুর রহমান সাহেবই তো এই প্রস্তাবকে
অ্যাকনলেজ করছিলেন, মাহমুদুর রহমান সাহেব আমাদেরকেও জি। বলছিলেন যে এটা হইলে আমাদের ভারী শিল্প। আমি বরং এটা বলতে পারি, মাহমুদুর রহমান সাহেবের সাথে উনি তো ভালো বলেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, MBA, উনি আমাদেরকে জি। হিসাব করে দেখাইছিলেন যে কেন এটা হইতে হবে। ওই সময় যারা ক্যাবিনেটে ছিল, ওই সময় আমির খসরু মাহমুদ ছিল, তারপরে আরো যারা ছিল, তারা বলতে পারবে। কিন্তু আমার নিজের বাবার মুখে শোনা এবং অন্যদের কাছ থেকে আমি এটা ভেরিফাই করেছি, এখানে ক্যাটাগরিক্যালি ওনাকে প্রশ্ন করা হয়েছিল, যে বলা হয়েছিল যে ব্লেমটা কিন্তু আপনাদের হবে টাটার এই বড় বিনিয়োগ যদি ফিরে যায়। কিন্তু সেই সময় উনি অ্যাক্টিভলি বিরোধিতা করেছেন, আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামী, যার কারণে টাটার ওই গ্যাসের গ্যারান্টি ক্লজ এটা নিশ্চিত করতে পারে না, যার কারণে টাটা বিনিয়োগ করেনি। এইটা আমি বলবো সেটা যে আপনার এই বিবিআনা গ্যাসের ক্ষেত্রে এটা সাইফুর রহমান সাহেবের আইডিয়া ছিল, এটা বেগম জিয়ার সায় ছিল না, জামাতের কোনো মন্ত্রীর সায় ছিল না, আমাদের কোনো সায় ছিল না, যার কারণে এটা হয়। আমি আপনাকে বলি বেগম জিয়া কি বলেছিলেন। বেগম জিয়া বলেছিলেন সাইফুর রহমান সাহেবের কথাই উনার কথা। আচ্ছা, তারপরে তো হয় নাই, কোনো না কোনো কারণ তো হয় নাই। কেন হয় না? সেই সময় বিএনপি ওভারওয়েলমিং মেজরিটি নিয়েছিল, আপনাকে বলছি যেটা আপনি জানেন, কিন্তু রাজপথে আন্দোলন করা হয়েছে। শোনেন, সেই সময় বিএনপি, শোনেন, সেই সময় আওয়ামী লীগ রাজপথে আন্দোলন করার মতো কোনো পজিশনে ছিল না, সরকার জাস্ট ক্ষমতায় এসেছে। সেই সময় বিএনপি যা চাইতো তাই করতে পারতো, শুধুমাত্র আমরা ভিতর থেকে বিরোধিতা করেছি বলে এই জিনিসটা হয়নি। মুখে সাইফুর রহমান এবং বেগম জিয়া একরকম চালাইছে, ভিতর থেকে আপনারা বিরোধিতা করে আটকাইছেন, তাই তো? ভিতরে আমাদের স্ট্রং বিরোধিতা ছিল, অবশ্যই বিরোধিতা ছিল। ওকে, তো উপরে দিয়ে বলেন না কেন? শেখ হাসিনাকে উপরে তো আমরা সেভাবে তো কোনো 5 বছর আমরা সরকারের জোট সরকারের পার্টনার ছিল, আমাদের ফোরাম ছিল তো ভিতরে, আমরা বাইরে কেন বলতে যাব? আপনার শেখ হাসিনাকে আপনি ক্রেডিট দিচ্ছেন, শেখ হাসিনা এই 2000 সালে বলে নাই যে গ্যাস আমরা রপ্তানি করবো, এই কথা বলে নাই, সে জোর গলায় বলে নাই। 50 বছরের মজুদ রাখা, মজুদ রেখে কিন্তু গ্যাস রপ্তানির কথা তো বলছিল, 50 বছরের মজুদ রাখা গ্যাস রপ্তানির কথা সবচেয়ে বেশি বিএনপি সরকার বলছে। ভাই ক্ষমতায় আইসা ইতিহাস অস্বীকার করে হাসিনাই প্রথম, শোনেন, বাংলাদেশের হিস্ট্রিতে প্রথম প্রাইম মিনিস্টার হিসেবে শেখ হাসিনা গ্যাস রপ্তানির কথা বলছে, এর আগে কেউ বলে নাই। মানে আমি বুঝি নাই আপনার কথা। আপনি বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, হ্যাঁ, শেখ মুজিবও গ্যাস রপ্তানির কথা বলে নাই, শহীদ জিয়াও গ্যাস রপ্তানির কথা বলে নাই, এরশাদও বলে নাই, খালেদা জিয়াও বলে নাই, প্রথম বলেছে শেখ হাসিনা। আপনার এটা পলিটিক্যাল জার্গন, ডক্টর মোমেন। আমি আশা করব যে আপনি ইউ উইল কারেক্ট ইয়োরসেলফ, কারণ শেখ হাসিনা বলছে যে আমি 50 বছরের মজুদ রাইখা বাংলাদেশের কোনো জ্বালানি রপ্তানি করব। সাইফুর রহমান সাহেব বলছে মাটির নিচেই সম্পদ রাখা লাভ কি। বেগম জিয়া বলছে এইটা হচ্ছে, আমার কথাই হচ্ছে সাইফুর রহমানের কথা, আমি অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে চাই। আমার দেশের মাহমুদুর রহমান, তিনি তখন জ্বালানি উপমন্ত্রীর দায়িত্ব পাইছেন, জ্বালানি উপমন্ত্রীর দায়িত্ব পাইয়া উনি টাটাকে হ্যাঁ জ্বালানি উপমন্ত্রীর দায়িত্ব পাইছেন, সে তখন উনি টাটাকে গ্যাসের প্রবাহ দিতে চাইয়া ওইটা করতে চাইছেন এবং আমাদেরকে বুঝাইছেন যে কেন এটা ভালো হবে। আর এটা তো আপনি ইচ্ছা করলে দোষ চাপাইতে পারেন, মানে ইউ উইল বি পপুলার। দোষ চাপানোর কিছু না, শোনেন, দোষ চাপানোর কিছু না, ভিতর থেকে কেউ কিছু প্রতিবাদ করে নাই, কোনো বিরোধিতা হয় না, আর এমনি এমনি সব বন্ধ হয়ে গেছে, এটা আপনি বলতে যাচ্ছেন। তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটি মানে কতদিন হরতাল করতে হয়েছে, আপনারা গরম পানি মারছেন, কত কিছু কবে হইছে, কবে? আচ্ছা, তেল গ্যাস রক্ষা কমিটি কবে হইছে আপনি আমাকে বলুন। আমি এক্সাক্ট ডেট বলতে পারবো, কিন্তু তেল গ্যাস বিদ্যুৎ রক্ষা কমিটি হচ্ছে কবে হইছে বলেন? তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটি ডেফিনিটলি 2001 সালে হয় নাই, 2001 সালে হয়েছে, 2001 সালে হয়েছে, 2001 সালে হয়েছে, 2001 এর অক্টোবরে নির্বাচন হয়েছে, অক্টোবরের আগে পরেই হয়েছে। অক্টোবরের আগে পরে কিভাবে? অক্টোবর আগে পরেই হয়েছে, কেবল ক্ষমতায় আসলো। আপনি খবর পড়েন, 2001 আমি এখনই গুগল করতেছি, তেল গ্যাস রক্ষা কমিটি কবে হয়েছে? তেল গ্যাস রক্ষা কমিটি 2001 সালে। আপনি বলতেছেন তাহলে আওয়ামী লীগের আমল হয়েছে? 2001 সালেই হয়েছে। আওয়ামী লীগের আমলে ব্যাপারটা ছিল তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি। আওয়ামী লীগ তো খুব কাকরাইল মসজিদের ইমাম না, বা মানে খুব ভালো লোক না। আওয়ামী লীগের আমলে হইতে পারে, কিন্তু আপনি 2001 এর পরে হয় নাই, 2001 এর মধ্যেই হয়েছে। আচ্ছা, ঠিক আছে, দেখতেছি কবে হয়েছে। আচ্ছা, আপনি দেখেন, আমার কথার সারাংশ যেটা, জি বলেন। বিএনপি 2001 সালে নির্বাচিত হওয়ার পরই আমার ক্যাটাগরিক্যালি এটা খেয়াল আছে, সাইফুর রহমান বলেছিলেন বিবিআনি গ্যাস নিয়ে, আপনি পয়েন্টেড দ্যাট কারেক্টলি, যে মাটির নিচে গ্যাস রেখে আমাদের কোনো লাভ নাই, এটা রপ্তানি করতে হবে। আপনি খালেদা জিয়ার বরাদ্দে যেটা বললেন, এটা মেবি মাই মিস্টেক, কারণ আমার সময় বয়স 21 ছিল, আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু আমি এটা শুনি নাই। আপনি যদি বলেন, আই টেক ইউর ওয়ার্ড। সংসদে আচ্ছা, ঠিক আছে, আমি বলতে দেন। কিন্তু 2001 সালের পরে বিএনপি যেহেতু 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় এসেছিল, ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে, আওয়ামী লীগ বলেন রাস্তার কোনো এমন কোনো আন্দোলন ছিল না, যে এক্সটার্নাল
প্রেশারের কারণে বিএনপি এর থেকে বিরত থাকবে। ওকে, এটার অনলি কারণ ছিল আমরা প্রোটেস্ট করেছিলাম। এর বহু পরে টাটার যে ইনভেস্টমেন্টের কথা আসছিল, এটা আরো বহু পরে, এটা খুব 2004 সম্ভব 2004 সালে, এক্স্যাক্টলি 3 বছর পরে। ততদিনে অনেক পানি গড়িয়ে গিয়েছে, কিন্তু তারপরেও শেষ দিকে এসে খুব প্রেশার ছিল। এবং আমি বলছি, মাহমুদুর রহমানও বলেছিলেন এটা, মাহমুদুর রহমান আঙ্কেলকে আমি আবার জিজ্ঞেস করবো, যেহেতু মাহমুদুর রহমান আঙ্কেলের কাছ থেকে আমি সরাসরি শুনি নাই, কিন্তু আমি মাহমুদুর রহমান আঙ্কেলকে জিজ্ঞেস করব, যারা বলেছিল এটা, যদি জামাত এটার বিরোধিতা করে জামাতের উপর দোষ পড়বে, এটা উনি বলেছেন কিনা। কিন্তু এটা কেউ বলেছিল এটা, কিন্তু আমার শহীদ পিতা তিনি তখন এটাতে কার রাজি কথা হন। বলেছিলেন? কেউটা কে? ভারত, বেগম জিয়া, বা মাহমুদুর রহমান, কে? মানে গোটা এই যে গোটা ইয়েটা ডিলটা, টাটার সাথে যে ডিলটা, ইনভেস্টমেন্টের তো বিগ ডিল ছিল তো, রাইট। এটা ফল করলে দোষ পড়বে জামাতের ঘাড়ে, কারণ জামাত ইন্ডিয়ার সাথে যেহেতু অড অবস্থানে আছে, বিরোধিতা করে সব সময়। না, তা না। এইটা বলা হয়েছিল, এই জন্য ওনাকে বলা হয়েছিল আপনি গ্যাসের এটা বিরোধিতা করেন না, কিন্তু তারপরে উনি বিরোধিতা করেছিল, এবং যার কারণে এই ডিলটা হয়নি। এটা 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 জামাতের কারণে ডিলটা হয় না। ওকে, ফাইন, আমি আপনার কথা মেনে নিচ্ছি ডক্টর মোমেন। আমি নির্বাচনের সময় এই যে হেফাজতের আমির, জামায়াতকে ভোট না দেওয়া, ইসলামী দলগুলোর মধ্যে থেকে কেন ইসলামী দলগুলো আলাদা, হ্যাঁ, এটা আসতেছে, এটা বলছে। শোনেন, আমরা সবসময় যেটা বলে এসেছি যে আমরা ইসলামের একমাত্র সোল এজেন্ট না। আমাদের টার্গেট ইসলামের যে মূল্যবোধগুলো রয়েছে, ইসলামের যে শাসন নীতিগুলো রয়েছে, এইগুলাকে আমরা যেহেতু মুসলিম মেজরিটি কান্ট্রি, মেজরিটি মানুষের অ্যাসপিরেশন এটাকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। এক্ষেত্রে অন্যরাও ভূমিকা রাখছেন, এটা আমরা তাদের ভূমিকাকে অস্বীকার করি না, তাদের যে কন্ট্রিবিউশন আছে সেটাকে অস্বীকার করি না। এখন আমাদের সাথে ইসলামিক দলগুলোর যে এটার মত পার্থক্যটা রয়েছে, এটা ঐতিহাসিক, কিন্তু টাইম টু টাইম বিভিন্ন ইস্যুতে যখন ইসলামের উপর আক্রমণ এসেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ এসেছে, ইসলামিক দলগুলোর সাথে আমাদের কিন্তু ঐক্যমত্য হয়েছে। আমরা 4 দলীয় ঐক্যজোট যখন হয়েছে 2001 সালে, সেখানেও ইসলামিক দলগুলো আমাদের সাথে রাজনৈতিক জোট করেছে, এবং দীর্ঘ এই 18 বছর বাংলাদেশের সবাই যখন মার খেয়েছে, মার খাওয়া শুরু হয়েছে তো আমাদেরকে দিয়ে, তারপরে ইসলামিক দলগুলোকে ধরেছে, তারপরে বিএনপিকে ধরেছে, তারপরে অন্যরাও এফেক্টেড হয়েছে, সিভিল সোসাইটি সহ অন্যরাও এফেক্টেড হয়েছে। সেক্ষেত্রেও আমরা দেখা গেছে আমাদের সাথে একটা স্ট্র্যাটেজি দিয়েছিল। এই ইলেকশনেও কিন্তু আমাদের সাথে পার্লামেন্টে আমাদের যে জোটটা রয়েছে, সেখানে ইসলামী বড় দুইটি দল আমাদের পার্টনার রয়েছে। তো আমরা যেটা মনে করি, আমরা যে কোনো ইসলামিক দল আমাদের বিরুদ্ধে যত কথা বলুক, দেখেন হেফাজত কিন্তু অনেক কথা বলেছে, কিন্তু হেফাজতের আমির স্বয়ং যারা অফিস হোল্ড করছেন, আমাদের কোনো দায়িত্বশীলদের পক্ষ থেকে কিন্তু কোনো ইসলামিক দলকে, এটা আমাদের একটা স্থায়ী কর্মনীতি বলতে পারেন, কোনো ইসলামিক দলের বিরুদ্ধে আমরা কিন্তু কোনো বিষোদগার করি না। আমরা মনে করি তারা আমাদেরকে ভুল বুঝছেন, যার কারণে তারা এই সমস্ত কথাবার্তা বলছেন। তাদের যে কন্ট্রিবিউশনটা রয়েছে বাংলাদেশে ইসলামের খেদমতের ক্ষেত্রে, আমরা সেটাকে অ্যাকনলেজ করি। এটা আমরা মনে করি যেটা বাংলাদেশের স্বাধীনতা। এমনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনি কোনো তফাৎ দেখেন যে জামাত ইসলামের সাথে মূল কোনো তফাৎ? যেমন আমি আপনাকে একটু যদি অনুমতি দেন একটু বলি যে জামাতে ইসলামী তো আসলে খেলাফত চায় না, কিন্তু অনেকগুলি ইসলামী দল আসলে খেলাফত চায়। জামাত ইসলামী সবসময় গণতান্ত্রিকভাবে থাকতে চায়, অন্য ইসলামিক দলগুলি গণতান্ত্রিকভাবেই থাকার ব্যাপারে তাদের কিছু রিজার্ভেশন আছে, গণতন্ত্র নিয়ে তাদের কিছু রিজার্ভেশন আছে। ওই জায়গার পার্থক্যটা কি জামাত ইসলামী স্পষ্ট করে, নাকি আপনারা এই ব্যাপারটা আড়ালেই বলতে? না, এটা আড়ালে কোনো বিষয় না, কোনো বিষয় না। জামাত ইসলামী আমরা যেই আদর্শে বিশ্বাস করি, ইসলামের আদর্শে, সেটার আপনার মাওলানা মওদুদী এটাতে ওনাকে বলা হয় যে জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, তাই না? ওনার একটা বই আছে খেলাফত ও রাজতন্ত্র, যেটা নিয়ে খুব বেশি কন্ট্রোভার্সি হয়। সেক্ষেত্রে তিনি খেলাফতের যে বৈশিষ্ট্যগুলো আছে, যে বৈশিষ্ট্যগুলো আধুনিক ইসলামিক রাষ্ট্রগুলোতে অ্যাডপ্ট করা উচিত, সেই ব্যাপারে একেবারে বিস্তারিত লিখেছেন। আপনি যে বললেন খেলাফত আমরা চাই না, এটা আসলে সুইপিং কমেন্ট, এটা আসলে ঠিক না। তবে আমি এটা আপনাদের কাছ থেকে চাই না, অবশ্যই আপনারা খেলাফত চান। আমরা অবশ্যই খেলাফত চাই, গণতন্ত্রের অবসান হবে। আপনি খেলাফত এবং গণতন্ত্রকে যদি মুখোমুখি দাঁড় করেন, এটা তো ফেয়ার হলো না। খেলাফত রাষ্ট্র ব্যবস্থাটাই গণতন্ত্রের উপর ভিত্তি করে দাঁড়ানো। আপনাকে আমি বলি ফর ইনফরমেশন, আপনি আমাকে বলি, আমি এক্সপ্লেন করতে দেন। আমাদের যে ইসলামিক রাষ্ট্রের এবং নোশনটা আছে, ডক্ট্রিনটা আছে, আপনি যদি দেখেন শিয়াইট এবং সুন্নিদের যে আকীদাগত পার্থক্য, আপনি যে কোনো এর উপরে ইসলামিক যারা থিওলজি করেন, এক্সপার্ট আছেন, তাদেরকে আপনি জিজ্ঞেস করেন পার্থক্যটা কোথায়। শিয়ারা বিশ্বাস করে যে এই আপনার লিডারশিপ পাসেস থ্রু দ্য ব্লাড,
ঠিক আছে, এটা আপনি জানবেন হয়তো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এটা নট অলওয়েজ ব্লাড, নট অলওয়েজ ব্লাড, ইটস মানে এটা বায়াতের উপর নির্ভর করে, বায়াতের উপর নির্ভর এক্স্যাক্টলি করে। সেটাই মানে সেটাই। আর রাফসানজানি খামেনাই কেউ ব্লাড কানেক্টেড না, তারা তো বায়াত। না এটা ডিফারেন্ট নোশন ভাই। শোনেন, ওনারা যেটা সেটা হলো ওলায়াতুল ফকি খোমেনি সাহেব, উনি আয়াতুল্লাহ খোমেনি তিনি একটা নোশন দিলেন, ইন দ্য অ্যাবসেন্স অফ রাইটলি গাইডেড খলিফস। না আমরা এক জায়গায় থাকি, মানে মুস্তাহিদরা এরকম নোশন দিতে পারে। মুস্তাহিদের নোশন না, আমি ক্লিয়ার করতে দেন। উনি বললেন ইন দ্য অ্যাবসেন্স অফ খলিফা কে রাষ্ট্র চালাবে, উনি তখন বললেন যারা ইসলামিক লর উপরে এক্সপার্ট ফকি তারা দেশ চালাবেন, ওলায়াতুল ফকি বলে উনি একটা বই লিখেন। সেটা ডিফারেন্ট। আমি যেটা বলছি যে শিয়াইট ডক্ট্রিন হলো এটা আপনার ব্লাড লাইন হতে হবে খেলাফত। আর আমাদের সুন্নি যারা, আমাদের সুন্নিদের ডক্ট্রিন কি? আমাদের সুন্নিদের ডক্ট্রিন হলো যে মুসলিম উম্মাহ ঠিক করবে, আহলুল হাল ওয়াল নকদ বলা হয়, মুসলিম উম্মাহ ঠিক করবে যে তাদের লেজিটিমেট রাইটলি গাইডেড খলিফা কিংবা রুলার কে হবে। এই নোশনটা তো কোন সময়ে মুসলমানরা ঠিক করছে, উম্মাহ ঠিক করছে খলিফা কে হবে? এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরপরই ঠিক করছে। উম্মাহ ঠিক করছে, মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে খলিফা হবে সেটা উম্মাহ ঠিক করছে। অবশ্যই উম্মাহ ঠিক করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিভাবে খলিফা হলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, তারপরে বনু সাকিফ মানে মদিনার যে একটা ছিল যেখানে সমস্ত মুসলমানরা গ্যাদার হয়ে পরামর্শ করত, সেখানে তিনি গেলেন। সেখানে যে দেখলেন যে আনসাররা আলোচনা করছে যে কিভাবে পরবর্তী রাষ্ট্রনায়ক নির্বাচিত হবে, মুসলমানদের প্রধানকে নির্বাচিত হবে। সেই সময় তারা বলল যে যেহেতু আমরা আনসার, আমাদের মধ্য থেকে হবে। পরবর্তীতে মুহাজিররা বলল যে না, যে ফাইন, তাহলে এইটা না আমাকে বলেন, তাহলে কি মুয়াবিয়া এবং এজিদকেও মুসলমানরাই নির্বাচিত করছে খলিফা হিসেবে? না, সেটা তো রাজতন্ত্র ছিল। আপনি মুসলিম থিওলজিস্ট, এনিওয়ান আই ক্যান চ্যালেঞ্জ ইউ। আপনি আমাকে চ্যালেঞ্জ করতেছেন তো বুঝলাম, সেইটার ক্ষেত্রে আপনি আমাকে বলেন না যে কোন উম্মাহ কোন খলিফাকে নির্বাচিত করছেন, কয়জন পর্যন্ত? 4 জন। রাইটলি গাইডেড খলিফা 5 জনের কথা বলা হয়, ঠিক আছে? রাইটলি গাইডেড 4 জন, তারপর আর কোনোদিন হয় নাই। তারপরে তো আর রাইটলি গাইডেড খলিফায়ে রাশিদা কাউকে বলা হয় না। এটা তো খলিফায়ে রাশিদিন মানে তো 4 জন খলিফাকে, প্রথম 4 জন রাশিদিন মানে 4 না, শুনেন, রাশিদিন মানে 4 না, রাশিদিন মানে রাইটলি গাইডেড। আচ্ছা, রাইটলি গাইডেড এই 4 জনই তো, এই 4 জন রাইটলি গাইডেড। তারপর থেকে ইসলামে কোনোদিন রাইটলি গাইডেড কোনো খলিফা আসে নাই। আমাকে বলতে দেন। পঞ্চম জনকেও বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজের ব্যাপারেও বলা হয়, ঠিক আছে? ওনার ব্যাপারেও আমাদের আহলে সুন্নাত ওয়াল জামা আমরা একমত পোষণ করেছি, তিনি রাইটলি গাইডেড ছিলেন। কিন্তু এছাড়া যারা আছে তাদেরকে এই মুলকিয়াত বলা হয়, এটা রাজতন্ত্র বলা হয়। এটা ইসলামিক হিস্ট্রি আপনি পড়েন, ইসলামিক হিস্ট্রি যারা ছাত্র আছে, ইসলামিক থিওলজি যারা প্র্যাকটিস করে, তারা সবাই জানে। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমাদের সাথে যেটা দ্বিমত সেটা হলো স্প্লিট, যেটা অন্যরা যেটা বলতে চান আর কি, আমাদের কমি ঘটনা আলেমরা, যে মওলানা মওদুদী সাহাবাদেরকে কেন ক্রিটিসাইজ করলেন। কিন্তু আমাদের কথা হলো আমরা তো ওনাদেরকে দোষ, মওলানা মওদুদী তো ওনাদের দোষ ধরেনি। মওলানা মওদুদী যেটা করেছেন, হিস্টোরিক যেই অ্যানালাইসিস, খোলাফায়ে রাশেদা যে 4 জনের কথা বললাম, এই 4 জনের শাসন পদ্ধতির সাথে অন্যান্য যারা রাজতন্ত্র মাধ্যমে খলিফা নির্বাচিত হয়েছেন কিংবা খেলাফত পরিচালনা করেছেন, তাদের মধ্যে মূল যে পার্থক্যটা সেটা তিনি তুলে ধরেছেন, কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা ছাড়া। এবং উনি হি ওয়াজ নট দি ফার্স্ট পারসন। আমি আপনার সাথে আলাদা করে পরে নিশ্চয়ই এই ব্যাপারে আরো আলোকিত হব। আপনি আমাকে বলেন তো যে খেলাফত আর গণতন্ত্রকে কেন মুখোমুখি দাঁড় করানো যাবে না? খেলাফতের মধ্যে কি মুসলিম উম্মারা এক হয়ে গিয়ে ভোট দিবে? মানে সিস্টেমটা কি, হাত তুলবে, মানে কি করবে? শোনেন, আপনাকে আমি বলি, আপনি খেলাফতের মানে নোশন আপনার মধ্যে কি আছে জানি না। এটার একটা হলো ডগমেটিভ যেই এটা ফাউন্ডেশন, সেটা হলো ডেমোক্রেসি। আপনি এটাকে ডিনাই করতে পারেন না। মানে এবং আমরা খেলাফত তো হবে থ্রু ডেমোক্রেসি। এক্স্যাক্টলি। আপনার আল্লাহ তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেন এবার যদি জামাত ইসলামী নির্বাচিত, আমাকে যদি একটা সেন্টেন্স কমপ্লিট করতে না দেন তাহলে তো হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে তো নতুন করে কোনো নবী রাসূল আসবে না। হাউ ডু উই ইলেক্ট আওয়ার লিডার কিংবা সিলেক্ট আওয়ার লিডার? এখানে সুন্নি যে ডক্ট্রিন সেটা বলছে যে মুসলিম উম্মাহ ঠিক করবে তাদের লিডার কে হবে। কিভাবে করবে? আমরুহুম শুরা বাইনাহুম, সূরা শুরার যে আয়াতটা আছে, যে তাদের অ্যাক্ট হলো আপন কনসালটেশন, সবাই আলাপ আলোচনা করে তাদের লিডার নির্বাচন করবে। সবাইটা কারা? মুসলিম কান্ট্রিতে মুসলিমরা। মুসলিম কান্ট্রি কিরকম করে হবে? মানে 51% মুসলিম থাকলে সেটা মুসলিম কান্ট্রি।
মুসলিম মেজরিটি থাকলে তো এটা মুসলিম কান্ট্রি হবে, সুতরাং অবশ্যই এখানে হবে। মুসলিমরা আলোচনা করে ঠিক করবে কে হচ্ছে প্রধান হবে, এবং সেটা হচ্ছে খেলাফত, সেটা হচ্ছে গণতন্ত্র। নট নেসেসারিলি শুধু মুসলিমরা। এক্ষেত্রে যদি আপনার এই যারা নন মুসলিম আছে তাদেরও একটা, তারা যেহেতু Okay. দে আর ইকুয়ালি এফেক্টেড, তাদেরও তো এখানে থাকতে পারে, পার্টিসিপেশন থাকতে পারে, দেয়ার ভিউজ উইল বি অনার্ড। অবশ্যই এক্ষেত্রে আপনি যদি করতে চান, এক্ষেত্রে আপনি যদি আমি আপনাকে যেটা বলবো যে ইসলামিক যেই প্রিন্সিপালস গুলা আছে সেগুলো নিয়ে যদি আপনি আলাদা এপিসোড করতে চান, দ্যাটস ফাইন, Okay. আপনি আনেন। না না, তবে আমি ইসলামের আলাদা কথা কিছু বলেন, করতে চাই না, তবে- কিন্তু আমার ধারণা যে দর্শকদেরই নিশ্চয়ই ডেমোক্রেসিকে খেলাফতের মুখোমুখি করা, আই থিংক ইটস এ রং, এটা সুইপিং কমেন্ট। মুখোমুখি করা না না না, ডেমোক্রেসি আলাদা জিনিস, এটাকে আপনি সুইপিং কমেন্ট করতে পারেন, কিন্তু আপনি এটা এক্সট্রিম ভিউ। extreme আমি view। মনে করি না বাংলাদেশে যারা ইসলামিক পার্টি আছে কেউ বলবে না যে ডেমোক্রেসি আর পরস্পর মুখোমুখি, তাহলে এতগুলা ডেমোক্রেটিক ইসলামিক পলিটিক্যাল পার্টি বাংলাদেশে এক্সিস্ট করতো না। আমার কাছে আমি ডেমোক্রেটিক ইসলামিক পার্টির অনেক নেতাদের কাছেই শুনছি, তারা ডেমোক্রেসি দিয়ে যদি কখনো উইন করেন তারা খেলাফতি করতে চান। তো সেই খেলাফতটা কেমন হবে সেইটার চেহারাও সেটা আপনি বলছেন, এবং আপনিও কিছুটা বলছেন, একটা মজলিসে সুরা থাকবে, সেই সুরা কনসালটেন্ট করে যেটা করবে, এটার সাথে গণতন্ত্রের দূরতম সম্পর্ক নাই। কারণ হচ্ছে সেই না, সুরের তাহলে মধ্যে বড়জোর 500 জন গণতন্ত্র সদস্য কি? থাকতে পারে। গণতন্ত্র কি? না না, আপনি ভাই 500 জন সদস্য কোত্থেকে আসবে? আল্লাহ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে না, নির্ধারিত করে 500 দিবে? সদস্য আপনারা যাদেরকে সদস্য বলবেন, আপনারা যাদের সদস্য বলবেন আমরা তারাই কেন সদস্য বলবো? হবে, আপনারা আমরা যাদের কেন সদস্য বলবো? বলবেন Who are তারাই we? সদস্য Who হবে। are we? এটা গোটা মুসলিম, এটা যেই দেশের হবে ইসলামিক রাষ্ট্রটা, সেই দেশের সমস্ত জনগণ আপনার মিলে মাথায় নির্বাচন করবে। আপনি তখন এরে ইসলামিক বলবেন না, এরে আচ্ছা যাই হোক, আপনি তো এটা স্পেকুলেশন, দ্যাটস না না স্পেকুলেশন না, তো আমি তো সারা দুনিয়ায় দেখতেছি রে ভাই, বাংলাদেশ তো দুনিয়ার বাইরের দেশ না, আমি সারা দুনিয়ায় দেখতেছি তো। বাংলাদেশ দুনিয়ার বাইরের না। আজকে যারা ইসলামপন্থী, যারা ইসলামের কথা বলে, একটা তাদের দেশেও সংখ্যা আমি অনেক এটার কোনো বাড়তেছে। নমুনা দেখতেছি না। আপনি এখন পর্যন্ত আপনি একটা সবাইকে উদাহরণ দেখাতে পারেন না। খলিফায়ে রাশিদিন বইলা ওই প্রথম 4 জনের কথা আপনি বলছেন, যেটা হলো যে আর একটা উদাহরণ দেখাতে পারেন নাই। আপনার ইরানকে যদি বলেন, যদিও ইরানেরটাকে আমি আইডিয়াল মনে করি না, তারা প্রেসিডেন্ট নির্বাচন করে না। আপনি ইরানেরটা বলবেন কেন আইডিয়াল মনে না করলে? ইরান প্রেসিডেন্ট নির্বাচন করে, আপনি জানেন ইরানের ক্ষমতা কার কাছে? ইরানের প্রেসিডেন্ট আর সুপ্রিম লিডারের মধ্যে ক্ষমতার পার্থক্য কতখানি আপনি জানেন? না 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 না, ক্ষমতার পার্থক্য দেশ চালাইছে কে? সুপ্রিম লিডার না, সুপ্রিম লিডার দেয় নাই, স্পিকার দিছে, লিড দিছে সব জায়গায়। আরে সুপ্রিম লিডার মারা যাওয়ার পর স্পিকার লিড দিছে, সুপ্রিম লিডারকে আটকে রাখার জন্য দিছে। দেশ চালাইছে সুপ্রিম লিডার। এত সত্য অস্বীকার করলে তো হবে না রে ভাই, সত্য অস্বীকার করলে তো হবে না। প্রেসিডেন্টের ক্ষমতা সুপ্রিম লিডারের অনেক পরে। শুনেন, প্রেসিডেন্টের ক্ষমতা সুপ্রিম লিডারের অনেক পরে। ইসলামিক আবার আপনি বলতেছেন ইরানেরটা আপনি ফলো করেন না, আবার উদাহরণ দিচ্ছেন ইরান। মানে এটা হইলো? শোনেন, একটা হলো আপনার আইডিয়াল সিচুয়েশন, ইরান ডেফিনেটলি আইডিয়াল সিচুয়েশন না, এজন্য আমি এটাকে উদাহরণ হিসেবে নিব না। কিন্তু আপনি যেভাবে সুইপিং কমেন্ট করে বলে দিলেন, আমি কোনো সুইপিং কমেন্ট করতেছি না ডক্টর মোমেন। ডক্টর মোমেন, আমি কোনো সুইপিং কমেন্ট করতেছি না। অটোক্রেসি কায়েম করা, এটার আমি ঘোর বিরোধী। আমি এই পর্যন্ত দেখি নাই কোথাও খেলাফত কায়েম হইছে এই পুরা পৃথিবীর মধ্যে, পুরা কোনো দেশের মধ্যে, যেটা আপনি বলছেন সেরকম করে আমি দেখি নাই। আপনার যদি দেখেন আপনি আমারে দিতে পারেন। আপনি বলতেছেন ইরানে আপনি দেখছেন, ইরানেরটা আবার আপনি আইডিয়াল মানবেন না, এবং ইরানেরটা আমি আপনার অবশ্যই আইডিয়াল মানবো না। আইডিয়াল কেন বলতে যাবো? আমি তো বলতেছি সুন্নি ডক্টরিন, ইরানে হয় নাই, এবং ইরানে আপনি যেটা করছেন সেটা হয় নাই। ইরানে বায়েত, ইরানের রাফসানজানি বলছে খামেনাই হইছে, খামেনাই বলবে তার ছেলে হইছে, তার ছেলে বলবে আরেকজন হইছে, ওরকম হবে। এটার মধ্যে কারোর সাথে কনসালটেশন নাই, না নাই কনসালটেশন, বায়েত। আপনি বললে তো হবে, আমি বললেই হবে। চেক ইট ব্যাক। কেন দেওয়া হবে আপনার? না, আপনি চেক করেন। জনাব ডক্টর মোমেন, আপনাকে ধন্যবাদ। আমি জনাব ফজলে খুদা বাবুল আপনার কাছে একটু আসি। পঞ্চদশ সংশোধনী মামলা আপিল বিভাগের রায় হয়েছে, এটা ডক্টর মোমেনের বিষয়বস্তু। তবু আপনার কাছ থেকে একটু শুনে নেই। যার মাধ্যমে ফিরেছে তত্ত্বাবধায়ক সরকার, আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার অধীনে করতে হলে আগে সংবিধানে সেই বিধান নতুন করে যোগ করতে হবে, এটা বিএনপি করবে। আমরা আইনমন্ত্রীর কাছে শুনছি যে জনাব আসাদুজ্জামান দায়িত্ব নিয়ে বলেছেন পরবর্তী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। কিন্তু জুলাইতে যে আপনারা সবগুলি দল নিয়ে আলোচনা করেছেন, সেটার মধ্যে একটা অন্তর্বর্তী সরকারের একটা রূপরেখা ছিল যে কিভাবে সেই অন্তর্বর্তী সরকারটা বাছাই করা হবে। সেটাতে বিএনপি আসলে একরকম একমত হয়েছিল, কোনো নোট অফ ডিসেন্টের কথা আমরা শুনি নাই। কিন্তু এখন বিএনপি স্পষ্টত ওই পুরনো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রেফার করতেছে, যেইটার জন্য আমরা বিচার বিভাগকে মানে ধ্বংস হয়ে যেতে দেখছি একরকম। যেটা আমরা দেখছি যে বিচার বিভাগ নিয়ে অঙ্ক কষা শুরু হয়েছিল, নানা রকম ঝামেলা তৈরি হয়েছিল। সেটা আপনি যদি একটু আমাকে বলেন যে এটা কারণ কি? জি ধন্যবাদ। আমি আইনের মানুষ নই, রুমে থাকতাম, আমরা তাকে একজন মেধাবী মানুষ হিসেবে জানি। উনি তার প্র্যাকটিসের সময় উনি সেরকমই অবদান রেখেছেন, কাজে আমার মনে হয়েছে উনি যেটা বলেছেন উনি সেরকমটাই হবে। এখন আসেন যে
বিএনপি যেটা প্রথম কথা আমরা বলছি কি যে আমরা জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে, যেখানে আমাদের নোট অফ ডিসেন্ট নাই, ওইটা আমরা পালন করব। এটা আমরা আগেও বলেছি, এখনো বলেছি। নাম্বার 2 হচ্ছে, আপনি যেটা বলছেন যে ওই আগের তত্ত্বাবধায়ক সরকার, আসলে ওই আগেরটা না পরেরটা না নতুনটা, এই ব্যাপারে আসলে আমার আসলে এখন পর্যন্ত ধারণাটা আমাকে দলীয়ভাবে দেওয়া হয়নি বা আমি জানিও না। আপনারটা যদি ধরে নিই আমি না যে মানে না ওই না মানে আগের বাবুল ভাই, তত্ত্বাবধায়ক বাবুল ভাই, আমি একটু সরকারটাই অবাক হবে। হচ্ছি এটা দেখে, কারণ আসলে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার বা নির্বাচনকালীন সরকারটা কেমন হবে সেটা নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে। আপনাদের প্রতিনিধিত্ব ছিল, পত্রপত্রিকা অনেক লেখা হয়েছে, টেলিভিশনে সরাসরি দেখা হয়েছে। আপনি কি জি। এইটা একবারের জন্য দেখেন না যে এইটা আসলে ত্রয়োদশ সংশোধনীতে বর্ণিত বিচার বিভাগের থেকে একজনকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার ব্যাপারটা থেকে আলাদা, এবং সেই সময় এই সমস্যাগুলি বলা হয়েছিল, কিন্তু কেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে আসলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা যাবে না? আপনারা যে আগের সিস্টেমে ফিরে গেলেন, এটা কি দলীয় ফোরামে আলোচনা হয়েছে? আর আপনি যাকে বলতেছেন যে আমাদের খুব কি বলবো, যে আমাদের খুব যোগ্য আইনমন্ত্রী, সেই যোগ্য আইনমন্ত্রী যখন অ্যাটর্নি জেনারেল ছিলেন তখনই কিন্তু এই লগুলি প্রস্তাব করা হয়েছিল, এনাক্ট করা হয়েছিল, উনি জি। একমত হয়েছিলেন। জি আচ্ছা, এখানে আমি একটু হেল্প করি। এখানে যেটা হয়েছে, আপনার প্রথমে পঞ্চদশ সংশোধনীর আগে ত্রয়োদশ সংশোধনীর একটা রায় হয়েছে, ঠিক আছে? সেই রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কিন্তু আমাদের সংবিধানে ফিরেছে, এবং এটা যে ফিরেছে, এটা ফিরেছে আপনার পুরানো ফর্মেই। কারণ ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে 96 সালে যেটা বলা হয়েছিল, সেখানে তো অবসরপ্রাপ্ত বিচারপতির কথাই বলা হয়েছে। কিন্তু পঞ্চদশ সংশোধনীতে এইটা যে বাতিল হলো, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কিন্তু নতুন একটা মানে ত্রয়োদশ সংশোধনীকে বাতিল করা হয়েছিল, এবং ওখানে মানে রাষ্ট্র পরিচালনার ফরম্যাট, ইলেকশনের টাইম পর্যন্ত কি হবে সবকিছু বলা হয়েছে। পঞ্চদশ সংশোধনীর মামলায় যেটা করলো কোর্ট, সেটা বলল যে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার এই বিষয়টা মানে ফরম্যাটটা কি হবে, যেহেতু একটা ফাংশনাল সংসদ এখন রয়েছে, এটা পুরো পরিপূর্ণ রায় আসলে বুঝতে পারবো আমরা। ভিতরে যে মানে হিয়ারিং এর সময় আমি ছিলাম, সেটা যেটা শুনেছি, সেটা বলেছে যেহেতু আমাদের একটা ফাংশনাল সংসদ রয়েছে, এক্সাক্ট ফর্ম অফ কেয়ারটেকার গভর্নমেন্ট কি হবে সেটা সংসদে ডিসাইড করবে। আমরা এই ফরম্যাট ভিতরে যাব না। আমাদের যেটা সেটা হলো যে পঞ্চদশ সংশোধনীর যে এটা বেআইনি, এখানে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে এটা যে বেআইনি, এটা আমরা বলে দেবো। আমার মনে হয় এখানে যেটা হয়েছে, এখানে আমি বলি, এটা হয়েছে কি আপনার জুলাই সনদে যেটা বলা হয়েছে, সেখানে হলো যে স্পিকার, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে, সংসদ নেতা বিরোধী দলের নেতা, আমি অবশ্য আপনার কাছে আসবো, প্রধান। আমি অবশ্য আপনার কাছে আসবো। আমি একটু জনাব ফজলুদ্দিন বাবুলকে, আচ্ছা, ঠিক আছে, জি। ফজলুদ্দিন বাবুলকে আমি জি। শুনি, কারণ আমিও জি মোটামুটি ভাবে আইনের ছাত্র না হইলেও যতটুক বুঝি আমি খেয়াল করতে চেষ্টা করি যে এটা আসলে কি বলা হয়েছিল, প্রেক্ষাপট আমার জি মানে। আমার মনে হয় যে ডক্টর মুমিন কিন্তু ডিটেল বলেছে। তো এটা সংসদ ঠিক করবেন। তো সংসদ যদি ঠিক করে তাহলে সংসদ সেভাবেই ঠিক করবেন। আর যে কথাটা আপনি বললেন যে মাননীয় আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল থাকতে এক ধরনের করেছেন, মন্ত্রী হয়ে আরেক ধরনের করছেন, এটা হয়তো আপনি বলার চেষ্টা করেছেন। দেখুন, উনি যখন অ্যাটর্নি জেনারেল ছিলেন তখন ওই রাষ্ট্রের কিন্তু উনি ওই বিভাগের একজন বা কি বলবো কর্মকর্তা ছিলেন। এখন কিন্তু উনি একটা আমি কারেক্ট স্বাধীন করি, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা ছিলেন। সর্বোচ্চ আইন কর্মকর্তা ছিলেন। ধন্যবাদ। তো ওই উনি কিন্তু এখন একটা নির্বাচিত সংসদের, স্বাধীন নির্বাচিত সংসদের, উনি যে একজন পার্লামেন্ট মেম্বারও, উনি কিন্তু এখন স্বাধীনভাবে উনি একজন আইনমন্ত্রী একটা স্বাধীন সংসদের। কিন্তু দুটার প্রেক্ষাপট তো দুরকম হবে, যে এটা খুব একটু বুঝি স্বাভাবিক। আমি যে দুইটার প্রেক্ষাপট জি। দুই রকম হবে, জি। কিন্তু যেটা জি। সাদা সেটাকে আমি সাদা বলতে পারবো না, ওয়ানলি বিকজ আমি একটা চেয়ারে বসে রয়েছি, এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল কিন্তু সরকারের চাকরি করে না, উনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। রাষ্ট্র হচ্ছে ওনার, সরকার হচ্ছে ওনার ক্লায়েন্ট, উনিই তো সবার আগে জি। বলবে যে এটা ঠিক হইতেছে না, ঠিক ভাই এটা ঠিক বলেছেন। করে।